উত্তরের বিভিন্ন অঞ্চল ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি সীমান্তবর্তীর আরও একটি জেলা ঠাকুরগাঁওয়ে। পৌষের শুরুতেই একেবারে জেঁকে বসেছে শীত, সেই সাথে নির্বাচনের যে উত্তাপ সেটি ছড়াচ্ছে। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। আর এই শীতের আড্ডায় চলছে নির্বাচনে ভোটের আলাপ। আমরা একটি চায়ের যে আড্ডা, সে আড্ডায় চলে এসেছি। এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চায়ের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষ এখানে বসে আছেন, নানা বয়সী মানুষ এখানে বসে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমার হাতের ডানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন বসে আছেন এবং কয়েকজন তরুণের সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে তাদের ভাবনা কি। সামনে তো নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি ভাবছেন, কেমন সরকার পেতে চান আপনারা? যে দেশের জন্য কাজ করবে অবাধ এবং সুস্থ, এবং এই ঠাকুরগাঁওয়ের মানুষের জন্য কাজ করবে। এবং ঠাকুরগাঁও ওই একেবারে অবহেলিত একটা জেলা, যেখানে কোনো শিল্প কারখানা বা ইন্ডাস্ট্রি কোনো কিছুই নাই, যা কোনো কিছু মানুষের চিকিৎসার জন্য হলেও রংপুরে যেতে হবে না, দিনাজপুরে। আমরা চাই এখানে যেন চিকিৎসা ব্যবস্থা হয়, যেন মিল কারখানা ইন্ডাস্ট্রি হয়, মানুষের কর্মসংস্থা হয় এবং সুস্থ যেন আমরা ভোট দিতে পারি, এরকম একটা সরকার এবং এরকম একটা প্রার্থী এবং আমাদের এমপি চাই। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট, গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট দিতে যাবেন তো? অবশ্যই ভোট দিতে যাবো। অবাধ এবং সুস্থ নির্বাচন হলে অবশ্যই যাব। যেখানে কোনো বিশৃঙ্খলা বা কোনো হানাহানি বা মারামারি কোনো কিছুই থাকবে না, তাহলে আমরা সবাই ঠাকুরগাঁওবাসী সবাই যায় ভোট দিবে। জি, অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভোট ভাবনার কথা তারা বলছিলেন। আমার হাতের বামে একটু যেতে চাই, বেশ কয়েকজন তরুণকে লক্ষ্য করছি, তরুণ তুর্কি, অর্থাৎ এই যে তরুণদের হাত ধরে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেলাম। তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কি ভাবছেন? আমরা ভাবতেছি যে সামনে 12 তারিখে ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হবে। সবাই আমরা যাব, নিরপেক্ষভাবে ভোট দিব এবং এটাই আমাদের প্রত্যাশা আর কি। আপনি কি ভাবছেন? আমি এখানকার না। আপনি যে সামনে ভোট দিতে যাবেন তো? জি, ইনশাল্লাহ আমি যাব। কেমন লাগছে এই যে সামনে নির্বাচনে ভোট দিতে যাবেন? কেমন ঠাকুরগাঁও দেখতে চান সামনে আপনারা? আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে 17 বছর আমরা কোনো ভোট দিতে পারিনি সুষ্ঠুভাবে। তো ইনশাল্লাহ আগামী 26 তারিখে, আগামী 26 সালের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে। ইনশাল্লাহ আমরা নিয়ত করেছি ওখানে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। ভোট ভাবনার কথা শুনছিলাম কয়েকজন এই জেলার বাসিন্দার কাছ থেকে। তারা বলছিলেন যে তারা আশায় বুক বাঁধছেন যে সুষ্ঠু ভোট হবে এবং তারা ভোটে এই যে নির্বাচনে তারা ভোট দিতে যাবেন। কথা বলতে চাই আরও বেশ কয়েকজনের সাথে, জানার চেষ্টা করবো এই জেলায় বিভিন্ন যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথা জানবো। কি কি সমস্যা আছে আপনাদের এই জেলায়? আপনার নাম কি এবং আপনি কি করছেন? জি, আমার নাম মোহাম্মদ মিনহাজ আলম, আমি একজন স্টুডেন্ট। আপনাদের জেলায় কি কি সমস্যা আছে? আমাদের জেলায় অনেক ধরনের সমস্যা আছে। যেমন আমাদের জেলায় একটি যেই সদর হাসপাতালটি রয়েছে, এখানে চিকিৎসার মান একবারেই নিম্ন। আমাদের ছোট ছোট কারণেও চলে যেতে হচ্ছে রংপুর, দিনাজপুরে। তো সেই জায়গা থেকে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে এই জেলায় উন্নয়ন করতে হবে, সেই সাথে শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়ন করতে হবে এবং আমাদের তরুণদের জন্য কোনো কর্মসংস্থান নেই এই জেলায়। তো সেই জায়গা থেকে আমাদের ভারী কয়েকটা শিল্প থাকলেও সেগুলো একেবারে ভঙ্গুর। বেসিক শিল্পনগরী থাকলেও সেটিও ভঙ্গুর অবস্থায়, তার কোনো অগ্রগতি নেই। তো সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করব যে আগামীতে আমাদের এই জেলার জন্য যাতে করে যেই সরকারই আসুক, তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করে তরুণদের জন্য এবং আমাদের চিকিৎসা, শিক্ষা এর মান যেন উন্নয়ন করে, এটাই চাইব। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী জেলা, প্রায় 5টি উপজেলার মধ্যে 4টি কিন্তু সীমান্তবর্তী, অর্থাৎ সীমান্ত ঘেঁষা। নানা সমস্যা রয়েছে, এখানকার মানুষ অভিযোগ করছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার শিল্পায়ন নিয়ে, অর্থাৎ শিল্পাঞ্চল কী অবস্থা, এখানকার কর্মসংস্থান নিয়ে কথা বলতে চাই। আমার হাতের ডানে বেশ কয়েকজনকে লক্ষ্য করছি। এই জেলায় এতদিন ধরে যে শিল্পায়নের ব্যাপারটি, কি কি সংকট আছে, বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান সেটি এখনো গড়ে তোলা সম্ভব হলো না কেন? আপনার কি মনে হয়? আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমার ইন্ডাস্ট্রি আছে নানাবল সাবান ফ্যাক্টরি। এটা উত্তরবঙ্গে বহুল পরিচিত প্রোডাক্ট। তো ঠাকুরগাঁ নিয়ে তো আমার অনেক ভাবনা। ঠাকুরগাঁ এই এলাকা আমাদের ভৌগোলিকভাবে একটি অঞ্চলে, দূরবর্তী অঞ্চলে আছে, যে আমাদের যেরকম কাঁচামাল পণ্য চিটাগাং থেকে নিয়ে আসতে হয়, এই ঠাকুরগাঁয়ে প্রায় 7 থেকে 800 কিলো ডিফারেন্স।
এটা আমাদের জন্য অনেক কষ্টকর বিষয়। এখানে নতুন উদ্যোক্তা বা ইন্ডাস্ট্রিয়ালভাবে কেউ কিছু আগাইতে চাইলে অনেক কষ্টকর হয়ে যায় এই বিষয়ে। দ্বিতীয়ত আমাদের এখানে যে যারা উদ্যোক্তা হবেন, ঠাকুরগাঁয়ে একটা এয়ারপোর্ট ছিল, এই এয়ারপোর্টটা অনেক দিন ধরে চালু হবে সব গভর্নমেন্টেই বলে যে আমরা আসলে চালু করব, আদৌ পর্যন্ত আমরা এটা চালু করার কোনো মানে ব্যবস্থা হয়নি। এখান থেকে আমরা পিছিয়ে আসছে অনেক। এছাড়া আমাদের এই ঠাকুরগাঁও জেলা তো কৃষিভিত্তিক জেলা, আমাদের এখানে অনেক কিছু সম্ভব, আমাদের অনেক কিছু এখানে কৃষিপণ্য উৎপাদন, দেশের অধিকাংশ গম, ভুট্টা, এই ধরনের বিভিন্ন আইটেম, আলু আমাদের এখান থেকেই সারা দেশে মোটামুটি সিংহভাগ যায়। তো এটা আমাদের অনেক সুযোগ ছিল ঠাকুরগাঁয়ে বিভিন্ন মানে এই আইটেমগুলোর একটা হিমাদ্রি সেটআপমেন্ট আগানো। তাই আমাদের কৃষকদের যে মানে কৃষকরাও পিছিয়ে আসছে, ব্যবসায়ী হিসেবে পিছিয়ে আসছে। আমি একটা ব্যবসায়ী হিসেবে বলতে পারি যে আমাদের ব্যবসায়ীরা সাধারণত সব মানে যেখানে ফেয়ার ইনভেস্টমেন্ট, যেখানে করলে ফিডব্যাক ভালো পাওয়া যাবে, সেটা আমরা চিন্তাভাবনা করি। আমাদের এখানে মূলত এই ইনভেস্টমেন্ট এরা আসতেছে না, কোনোভাবে আসতেছে না। একটাই কারণ, এখানে যোগাযোগ খুবই মানে মানে বিচ্ছিন্ন অবস্থায়। কেউ ঠাকুরগাঁও ঢাকা থেকে, যেমন আমি চায়না থেকে একজন চাইনিজ কোম্পানিকে ইনভাইট করছি, তারা ঢাকায় এসে আর ঠাকুরগাঁও আসবে না। তাকে গুলশানে আমি না হলেও 2 ঘন্টা বুঝেছি। অর্থাৎ যোগাযোগের কারণে অনেকেই এখানে আগ্রহী হচ্ছেন না। আপনার সাথে আরও কথা বলবো, আরেকজনের কাছে যেতে চাই। এই যে শিল্পায়ন হলো না, কাঙ্ক্ষিত শিল্পায়ন কেন হলো না, শিল্পাঞ্চলগুলো গড়ে উঠলো না কেন, শিল্প প্রতিষ্ঠানগুলো কেন, কোন সংকটের কারণে আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি একাধারে আমি একটি কলেজের, আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের প্রিন্সিপালের দায়িত্বে আছি এবং সেই সাথে আমাদের সেলিম রেজা গ্রুপের আমি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের 10টি কোল্ড স্টোরেজ আছে, একটি অটোরাইজ মিল আছে, একটি জুট মিল আছে। তো ঠাকুরগাঁকে আমি সবসময় যেটাকে বিবেচনা করি, মানে আমার কাছে যেটা মনে হয় যে ঠাকুরগাঁ বাংলাদেশের একেবারে উত্তরের জেলা, সেদিক থেকে ঠাকুরগাঁয়ে আমি সবসময় বিবেচনা করি যে ঠাকুরগাঁয়ে সব আছে আবার কিছু নেই। এখানে মানুষ, আমরা প্রায় 20 লক্ষ মানুষ আছি ঠাকুরগাঁ জেলায়, কিন্তু এই 20 লক্ষ মানুষের জন্য যে সুযোগ সুবিধাগুলো থাকা প্রয়োজন সেগুলোর এখানে আসলে কিছুই নেই। এখানে শুধুমাত্র কৃষি ছাড়া আর আসলে অন্য কিছুই নেই। এখানে ইন্ডাস্ট্রি বলতে কিছু কোল্ড স্টোরেজ, কিছু অটোরাইস মিল আর 2-1টা জুট মিল, এছাড়া এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। আর ইন্ডাস্ট্রি হবার না হবার পেছনে যথেষ্ট কারণও আছে। ঠাকুরগাঁয়ে এখানে গ্যাস নেই, যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে যে পাওয়ার যে সাপ্লাই প্রয়োজন, সেটার জন্য গ্যাস প্রয়োজন। এই যে সংকটগুলো বলছেন যে এগুলো হয়নি, বিগত দিনে যারা এখানে দায়িত্ব পালন করেছেন, জনপ্রতিনিধি ছিলেন, তারা কি এই বিষয়গুলো দেখেননি? বিগত সময়ে যারা এখানে দায়িত্বে ছিলেন, যারা যে রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা আসলে এই বিষয়গুলোতে খুব একটা আমি তাদেরকে অ্যাক্টিভ দেখিনি। তাদেরকে সবসময় উদাস মনে হয়েছে। না হলে ঠাকুরগাঁয়ে শিল্প হবে না, এটা আসলে হয় না। কারণ ঠাকুরগাঁয়ে শিল্প হওয়ার মতো, শিল্পাঞ্চল গড়ে উঠবার মতো এখানে যথেষ্ট সম্ভাবনা আছে। এখানে এই আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে কচুবাড়ি, এই এলাকাটা কচুবাড়ি, এখানে একটা ইপিজেড হওয়ার কথা ছিল আজ থেকে প্রায় 15-16 বছর আগে। সেই ইপিজেডটি কিন্তু এখানে হয়নি। সেই ইপিজেডটি এখান থেকে নীলফামারী জেলায় চলে গিয়েছে এখানকার, এবং সেই ইপিজেডের জায়গাতেই আমরা সেখানে আমাদের অটোরাইস মিল করেছি, জুট মিল করেছি, কোল্ড স্টোরেজ করেছি, ওই জায়গাটাতেই। জি, ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসার চেষ্টা করব। এই যে বলা হচ্ছে যে যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের নানা ধরনের উদাসীনতার কারণে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি আসলে হয়নি। আমার হাতের বামে কয়েকজন বসে আছেন। এই যে জনপ্রতিনিধির উদাসীনতা, আপনারা সামনে কেমন জনপ্রতিনিধি পেতে চান, তাদের কী গুণ থাকা উচিত? রাইট, অসংখ্য ধন্যবাদ সর্বপ্রথম সময় টিভিকে আমাদের নির্বাচনের রূপকথা, আমাদের কথাগুলো শুনবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাচ্ছি, আমরা 54 বছর অতিক্রম করছি, আমাদের বাংলাদেশ, আমরা অনেক প্রতিনিধি পেয়েছি, কিন্তু যোগ্য প্রতিনিধি আমরা এখনও পাইনি, যার কারণে আমাদের ঠাকুরগাঁ সীমান্ত ঘেঁষে একটা জেলা। এই জেলাতে যেই মানের জনপ্রতিনিধি থাকা দরকার ছিল
হয়তোবা ছিল, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের জনগণের দিকে না থাকার কারণে আমরা অনেক দিক থেকে পিছিয়ে আছি। এখানে মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই। আমি ব্যক্তিগতভাবে খুবই মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কোচিংয়ের জন্য ঢাকা ফার্মগেটে গিয়েছি। এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় নেই, আমরা ঢাকায় গিয়ে পরিচয় দিতে পারি না। আসলে আমাদের ঠাকুরগাঁও কী আছে? বিমানবন্দর নেই, এখানে ইপিজেড নেই, এখানে বিশ্ববিদ্যালয় নেই, এখানে এগ্রিকালচার কলেজ নেই। এই জন্য আমরা চাচ্ছি যে আগামী দিনে এমন একজন নেতৃত্ব আসুক, সেটা যেই দলেরই হোক না কেন, যে জনগণের জন্য কাজ করবে, ঠাকুরগাঁওর উন্নয়নের কাজ করবে এবং ইনসাফ এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। ইনসাফ এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করবে। এই যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী ঠাকুরগাঁও, তাকে আসলে টেনে তুলবে। এই যে জনপ্রতিনিধির কথা বলা হচ্ছে, সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি? সামনে কেমন বাংলাদেশ পেতে চান আপনারা? আমরা আসলে এই ঠাকুরগাঁও অনেক অবহেলিত একটি এলাকা। সে অবহেলিত এলাকার কারণে আমরা আসলে অনেকভাবে পিছিয়ে আছি। বিশেষ করে আমাদের রাস্তাঘাট, আপনার বিভিন্ন ধরনের কোম্পানি, আপনার বিভিন্ন ধরনের আপনার যে ব্যবসার যে আপনার এই ঠাকুরগাঁও হচ্ছে একটা কৃষিপ্রধান এলাকা। সেই হিসাবে সাধারণ মানুষ যারা কৃষি করে তাদের ন্যায্য মূল্যটা সঠিকভাবে পায় না বিভিন্ন কারণটা হচ্ছে আপনারা লক্ষ্য করছেন ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত একটি মাত্র রুট, যে রুটটা 2 লেন বিশিষ্ট। অনেক দিন থেকে আমরা শুনতেছি সেটা 6 লেন হবে, কিন্তু আসলে কিন্তু হচ্ছে না। অথচ এই রুটটা একমাত্র রুট ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় পর্যন্ত হচ্ছে না। আরেকটি বিশেষ করে এই এলাকার উন্নয়নের জন্যে, আমাদের এই এলাকা উন্নয়ন তো হয়ই নাই, বিশেষ করে রাস্তা, ব্রিজ, কালভার্ট এটা হয়নি। আমরা আশা করি, আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্নটা এরকম, এই ঠাকুরগাঁটা যেন একটা আধুনিক শহর, আধুনিক গ্রামের মতন শহরটা যেন হয়, সেটা আমরা আশা করি। সেটা করা আসলে সম্ভব যদি, যেমন আমাদের এখানে আমাদের ইপিজেড অত্যন্ত প্রয়োজন, ইপিজেডটা অত্যন্ত জরুরি প্রয়োজন। আমাদের একটা মেডিকেল কলেজের প্রয়োজন। আমাদের যে বিমানবন্দরটি আছে চালু হবে শুনতেছি, হচ্ছে না, সেটা হওয়ার দরকার। এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার দরকার। সামনে যে নির্বাচনে নিশ্চয়ই আপনারা আশা করছেন, আশায় বুক বাঁধছেন। জি, ইনশাল্লাহ আমরা এই আশাটুকু করতেছি, আমরা যেন ভালো একটি নির্বাচন হয়, সুষ্ঠু একটি নির্বাচন হয়। সে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষ যেন ভোট দিয়ে আমরা ভালো একজন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ। তারা আসলে নির্বাচন নিয়ে তাদের যে ভাবনার কথা, এই জেলায় সংকটের কথা শুনছিলাম। আমি যেতে চাই আমাদের এক সহকর্মীর কাছে, অর্থাৎ ঠাকুরগাঁওয়ের এই জনগণ নিয়ে, ঠাকুরগাঁওয়ের জনপদ নিয়ে যিনি কাজ করেন, সহকর্মী জিয়াউর রহমান বকুল, আপনি নিশ্চয়ই এই জেলা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনে কি কি বিষয়, ঠাকুরগাঁওয়ের জনপদ নিয়ে কি কি বিষয় আপনি সন্নিবেশিত করেছেন সেই প্রতিবেদনে? ধন্যবাদ আপনাকে। আমি যে বিষয়টি তুলে ধরেছি যে এখানে কর্মসংস্থানের দরকার বা যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, যেই মানুষগুলো বরাবরই দাবি করে আসছে ঠাকুরগাঁয়ের মানুষ কি কি প্রয়োজন, সেই বিষয়গুলো আমি তুলে ধরেছি। জি, ধন্যবাদ সহকর্মী জিয়াউর রহমান বকুল, আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি সময় সংবাদের। তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁও। 12 লাখের বেশি ভোটারের এ জেলার অধিকাংশ মানুষের পেশা কৃষি প্রধান জেলা হিসেবে পরিচিতি পেলেও বিভিন্ন জেলার মানুষের আনাগোনায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে দিন দিন। তবে থমকে আছে কাঙ্ক্ষিত শিল্পায়ন ও মেঘা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায়। এখানকার কৃষকের সবজি রাজধানী সহ বিভিন্ন জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। তবে ন্যায্য দাম না পাওয়ার পাশাপাশি দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প, ফলে বাড়ছে বেকারত্ব। যে ফসল উৎপাদন করতেছি, গুদামজাতকরণ করে রাখতেও পারতেছি না। সবজিটা সংরক্ষণের একটা ব্যবস্থা থাকতো, তাহলে আমরা এই সবজিটা সারা বছর সংরক্ষণ করে এই বাজারজাত করতে পারতাম। ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট শিল্পনগরীতে ভারী কোনো শিল্প কারখানা নাই। এখানে যদি ভালো বড় শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে কিন্তু বেকারত্বটা দূর হবে। রাজধানী ঢাকার সঙ্গে বিশাল দূরত্বের ভোগান্তি নিরসনে ভূমিকা রাখা 500 একরের বেশি জমিতে পরিত্যক্ত বিমানবন্দরটি এখনও অচল। খুঁড়িয়ে খুঁড়িয়ে রংপুর বিভাগে একমাত্র ঠাকুরগাঁও সুগার মিল চালু থাকলেও লোকসানের অজুহাতে 2 যুগের বেশি সময় ধরে বন্ধ রেশম কারখানা। 1987 সালে গড়ে ওঠা বিসিক শিল্পনগরীতে প্লাস্টিক, আটা, ময়দা, বেকারির কারখানা ছাড়াও গড়ে ওঠেনি বড় কোনো কারখানা। কৃষি পণ্য উৎপাদিত পণ্যগুলি যদি এখানে শিল্প কারখানা নির্মিত হয়, এখানে বড় বড় উদ্যোক্তারা আসেন,
এখানে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত হয়, আমাদের এখানে কৃষকরা সরাসরি উপকৃত হবে। যদি আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরটা হয়, সেক্ষেত্রে পণ্য ও যাত্রী পরিবহনের যে ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থান হবে। এছাড়া ঠাকুরগাঁও সহ আশপাশ জেলার ৪৫,০০০ মানুষের স্বাস্থ্যসেবার ভরসাস্থল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, ইপিজেড ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে সম উন্নয়নের দাবিতে আন্দোলন চলছে বছরের পর বছর ধরে। এইখানে একটা হাসপাতাল, মেডিকেল কলেজ করা খুবই দরকার, তাহলে আমরা এই এলাকার মানুষ উপকৃত হবে। জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্য বছরের পর বছর রাজপথে আন্দোলন করা হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশে আমরা যেন এই বৈষম্যের শিকার না হই। অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য রাজবাড়ি, ইতিহাস সমৃদ্ধ মসজিদ ও এশিয়ার সবচেয়ে বড় আমগাছ সহ নানা স্থাপনা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। বরাদ্দ বৈষম্যের শিকার না হলে মৌলিক অধিকার বাস্তবায়নের পাশাপাশি আগামীর বাংলাদেশে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের মানুষের প্রচেষ্টায় উজ্জ্বল অর্থনৈতিক জেলা হিসেবে পরিণত হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। সহকর্মী জিয়াউর রহমান বকুলের তৈরি করা যে প্রতিবেদনটি ঠাকুরগাঁও এই জনপদ নিয়ে করা, সেই প্রতিবেদনটি আমরা দেখছিলাম। উঠে এসেছে সেই প্রতিবেদনে নানা ধরনের সমস্যা, সংকট এবং সম্ভাবনার যে গল্প। এখানকার মানুষ আশায় বুক বাঁধছেন সামনে নির্বাচন নিয়ে, সেই নির্বাচনের কথাও আমরা কিন্তু শুনছিলাম। আমরা একটু যেতে চাই, ঠিক একটু পেছনের দিকে যেতে চাই। চায়ের দোকানে বেশ আড্ডা জমে উঠেছে। আপনারা দেখছেন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। আমরা কথা বলতে চাই এই জেলার যে কর্মসংস্থানের বেশ অভাব রয়েছে। এখানকার মানুষ কিন্তু অভিযোগ করছে আমাদের কি কি সমস্যা আছে আপনাদের এখানে কর্মসংস্থান নিয়ে, কেন হলো না, কেন হচ্ছে না, সংকটটা আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে আমাদের ঠাকুরগাঁওর মতো প্রত্যন্ত অঞ্চলে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। আমি যদি আসলে বলতে চাই, আমাদের ঠাকুরগাঁয়ে ধরেন অনেক শিক্ষিত বেকার আছে, কিন্তু কোনো ভারী শিল্প কলকারখানা নেই, যেখানে অনেক মানুষ বেকার ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম নেই। আমাদের দাবি হচ্ছে আমাদের ঠাকুরগাঁয়ে ভারী শিল্প কলকারখানা এবং ইপিজেড সহ সুগার মিল এবং যে ছোটোখাটো যে শিল্প কলকারখানাগুলো আছে, এগুলো যেন অতি দ্রুত সামনে যে সরকার আসবে উনি যেন চালু করার ব্যবস্থা করে, মানুষের যেন কর্মসংস্থান হয়। জি, ধন্যবাদ। যেই বন্ধ মিলগুলো রয়েছে, শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো তারা বলছেন যে যেন এগুলো খুব দ্রুত খুলে দেওয়া হয় এবং সচল করার কারণে এখানকার এই জেলার মানুষের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান সৃষ্টির জন্য তারা বারবার করে বলছেন। যেতে চাই, আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, আমি আইনজীবী। আমরা একজন আইনজীবীকে পেয়ে গেছি। আপনি বলবেন যে এই যে কর্মসংস্থান সৃষ্টির জন্য কি কি বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত? সামনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তার প্রথম যে গুরুত্ব, সে কোনটা দেওয়া উচিত? কোন সেক্টরে তিনি কাজ করতে চান, কাজ করতে পারেন? আমাদের এই ঠাকুরগাঁও জেলা কৃষি প্রধান জেলা। এখানে প্রচুর আলু উৎপাদন হয়, কিন্তু আলুকে প্রক্রিয়াজাতকরণের কোনো কারখানা নেই। এখানে প্রচুর ভুট্টা উৎপাদন হয়, ভুট্টাকে প্রক্রিয়াজাতকরণ করে খাদ্যকে রূপান্তর করে যে বিদেশে রপ্তানি করার কোনো কারখানা তৈরি হয়নি। এখানে গম প্রচুর উৎপাদন হয়, কিন্তু গমকে কেন্দ্র করে কোনো শিল্প ইন্ডাস্ট্রি আজ পর্যন্ত গড়ে ওঠেনি। এখান থেকে আমরা 16 ঘন্টা জার্নি করে আমরা ঢাকা যাই। 16 ঘন্টা জার্নি করে ঢাকা গিয়ে আমরা পরীক্ষা দেই, যে আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দেয়, তারা ক্লান্ত হয়, সেই মেধার যোগ্যতায় টিকে থাকতে পারে না। এইখান থেকে যে বিমানবন্দরের যে প্রয়োজন, এখানে আমাদের ঠাকুরগাঁও থেকে 3 ঘন্টা জার্নি করে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা করতে যেতে হয়। 3 ঘন্টা যেতে যেতে রুগী রাস্তার মধ্যে মারা যায়। এখানে একটা মেডিকেল কলেজের খুবই প্রয়োজন। এবং সেই সঙ্গে আমাদের যেই কৃষিভিত্তিক ইপিজেড, এটা হলে এই এলাকার মানুষের একটা কর্মসংস্থান হবে, এই এলাকার মানুষ হতাশা থেকে মুক্তি পাবে, এই এলাকার মানুষ কাজ করে তারা সচ্ছলভাবে চলতে পারবে। এই এলাকার মানুষের বড় চাওয়া এই অঞ্চলের। জি, ধন্যবাদ। এই যে কাঙ্ক্ষিত কর্মসংস্থান, এই কর্মসংস্থান কেন হচ্ছে না, কি কি বিষয় সন্নিবেশিত করলে মানুষের কর্মসংস্থান বাড়বে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে সময়টুকু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি মনে করি যে আমাদের এলাকা খুবই অবহেলিত এলাকা। আমাদের এই ঠাকুরগাঁয়ের অনেক জিনিসের প্রয়োজন এবং আমাদের রাস্তাঘাটের খুব বেহাল দশা। আমাদের এখানে একটি মেডিকেলের দরকার। আমাদের এখানে মনে করেন যে রাস্তাঘাট, স্কুল, কলেজ এগুলোর দরকার। আমাদের একটি হার্ট, মানুষের যে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, এই যে হার্টের যে একটা চিকিৎসা, এই চিকিৎসাটা করার জন্য আমাদের ঠাকুরগাঁয়ে একটা অতি জরুরি একটা এই হাসপাতালে আমরা আশাবাদী করছি, আমরা আশা করছি। জি, ধন্যবাদ। নানান বিষয়ে উঠে আসছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি নিয়ে মানুষের বেশ অভিযোগ রয়েছে যে এত দিনেও কিন্তু, অর্থাৎ প্রায় অর্ধশত
পার হয়ে গেছে দেশের বয়স, এবং এই জেলার মানুষ এখনও পিছিয়ে পড়ে আছেন। আসলে নানা ধরনের সমস্যা কিন্তু রয়েছে। আমরা সামনে যে নির্বাচনে মানুষের এই জেলার সমস্যা সহ নির্বাচন নিয়ে তারা আসলে কি ভাবছেন সব মিলিয়ে। সামনে তো নির্বাচন, ভোট দিতে যাবেন নিশ্চয়ই? দিব তো, ভোট দিতে যাবো। কেমন প্রার্থী চান আপনারা? কেমন প্রার্থীর মধ্যে কি কি গুণ থাকা উচিত? প্রার্থী মানে জনগণকে যে ভালো রাখবি, ভালোভাবে চলতে পারে দেশের মানুষ, সেই প্রার্থীকে আমরা দেখতে চাই। জি, আপনার কি মনে হয়? আমার ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমি সহকারী শিক্ষক, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আমার মনে হচ্ছে যদি সুষ্ঠু মতো ভোট হয়, একটি মা বোন বা আমরা কেউ ঘরে বসে থাকবো না। সবচেয়ে ভয় হচ্ছে না জানি কোনো ফেতনা, না জানি কোনো গোলযোগ, বা আমরা নিশ্চয়ই আশা করব যে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, কিন্তু হ্যাঁ এখন তাহলে কেমন সরকার চান আপনি? আমরা অবশ্যই নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং ন্যায়বাদী এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা শাসক চাই, যে শাসক নির্ভীক সাহসিকতা নিয়ে দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শান্তিতে ঘুমাতে পারে, এমন শাসক আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আল্লাহ যেন এমন শাসক আমাদেরকে দান করেন। জি ধন্যবাদ। নির্ভীক শাসক এবং যেন জনগণের সেবা করতে পারে, এই ধরনের শাসক তারা চাচ্ছেন। আপনার কি মনে হয় সামনে যে নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? জি, আমি দুলাল দাস। আমি সামনে যে সরকার চাচ্ছি সেটা যেন অবশ্যই জনগণের পক্ষের সরকার হয়, জনগণের যা চায় সেই মতো কাজ করতে পারে সরকারের, সেই ধরনের সরকারই আমি চাচ্ছি। এবং আমাদের দেশে এবং আমাদের এলাকায় যেটা মাদকের যে একটা বিষয় আছে, সেই বিষয়টাকে যেন সরকার অত্যাধিকভাবে লক্ষ্য করে, আমি সেই রকম সরকার চাচ্ছি। কারণ আমাদের এই জায়গাটা বিশেষ করে ভারতের কাছাকাছি হওয়ার কারণে সহজলভ্য হলো আমাদের এখানে মাদকটা যেন নিরাময় হয়, নির্মূল করতে পারে, আমি সেই রকম একজন সরকার চাচ্ছি। জি ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে। আমি একটু আমার সহকর্মী জিয়াউর রহমান বকুলের কাছে যেতে চাই। বকুল, নানা ধরনের যে সমস্যার কথা কিন্তু উঠে আসলো, বিশেষ করে শিল্পায়ন, কর্মসংস্থান এতদিনও আসলে হলো না। আপনার কি মনে হয়? আপনি তো মাঠে ঘাটে কাজ করেন, নানাজনের সাথে যে তথ্যপত্র এগুলো নিয়ে আপনি সংগ্রহ করে থাকেন, এই যে নানা বিষয় নিয়ে বলা হচ্ছে যে কর্মসংস্থান, কৃষি, শিক্ষার বিষয়ে বলা হয়েছে, এই বিষয়গুলো আসলে কেন হলো না? আসলে দায়টা কার? এখানে সত্যিকার অর্থে আমরা যেটি বলি যে একটি সদিচ্ছার অভাব রয়েছে। যারাই হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আসছে এবং প্রতিনিধিত্ব করছে, সেই জায়গা থেকে দেখা গেছে যে তারা অনেক ক্ষেত্রেই নিজেদের আখের গুছিয়েছে, এমনটি অভিযোগ করেছেন কিন্তু স্থানীয়রা। আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। যেমন স্বাস্থ্য খাতে আমরা দেখেছি যে বরাবরের মতো বছরের পর বছর ধরে, যেমন সরকারের নিয়ম আছে 2 বছরের বেশি চিকিৎসকরা থাকতে পারবে না, অথচ সেই স্বাস্থ্য খাতে দেখা যাচ্ছে চিকিৎসকরা যারা আছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে, তারা 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত তারা এই জায়গাটিতে আছে, বাইরে প্র্যাকটিস করতেছে। এই যে মানুষ দূর দূরান্ত থেকে আসছে, 40,000 মানুষের কিন্তু এই স্বাস্থ্যসেবার আশ্রয়স্থল হচ্ছে জেনারেল হাসপাতাল, সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি। এইরকম কিন্তু দেখা গেছে যে বড় বড় যেই ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠবে, সেই ইন্ডাস্ট্রি কিন্তু এখানে গড়ে ওঠেনি। বিসিক শিল্পনগরী যেমন আছে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা দেখা গেছে যে আটা, ময়দা, চিনি বা বেকারির মতো যেই প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু গড়ে উঠেছে। বড় ভারী কোনো বা মাঝারি কোনো শিল্প সেখানে গড়ে ওঠেনি। আর তারপরেও দেখা গেছে, আমরা এটিও লক্ষ্য করেছি যে ইপিজেটের যেটি কৃষকের একদম ন্যায্য দাবি এবং সময় মতো তারা দাম পাচ্ছে না যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তারা ওই তাৎক্ষণিকভাবে বিক্রি করতেছে বাজারে একদম স্বল্প মূল্যে, তারা রাখতে পারছে না। এই যে কোল্ড স্টোরেজ ভালো মানের এবং যে ইপিজেড প্রয়োজন, এগুলো কিন্তু কেউ এগিয়ে আসেনি, কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। পাশাপাশি এটিও আমরা লক্ষ্য করছি যে বিমানবন্দরটি, যেটি দীর্ঘ সময় ধরে, অর্থাৎ ব্রিটিশের পর থেকে আমরা যতদূর জানি যে 1 বছর শুধু ঢাকার সাথে ঠাকুরগাঁয়ের যেই যাত্রী বিমান, সেই বিমান যাতায়াত করেছে, পরবর্তী থেকে যেই বন্ধ আছে এখনও পর্যন্ত বন্ধ। তাহলে মানুষের কর্মসংস্থানটা কি তৈরি হবে? সেই জায়গায় অনেকটাই অভাব রয়ে গেছে। জি ধন্যবাদ। আমরা একটু কথা বলতেছিলাম আমার সহকর্মী জিয়াউর রহমান বকুলের কাছে। তিনি বেশ কিছু বিষয় নিয়ে, অর্থাৎ জনপ্রতিনিধির উদাসীনতার কথা কিন্তু বারবার করে উঠে আসছে, তার কথা এবং যারা এখানকার বাসিন্দা রয়েছেন তার কথায়। আমরা একটু শিক্ষা নিয়ে কথা বলতে চাই। এখানে আমার হাতের ঠিক শেষ দিকে চায়ের দোকানে বসে আছেন। জেলায় শিক্ষার কি অবস্থা? আপনার পরিচয় দিবেন এবং আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান, আমি সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান।
তো ঠাকুরগাঁয়ে 24-এর যে আন্দোলন ছিল সেটা ছিল যে মেধা না কোটা, কিন্তু আমরা দেখছি যে 26 সালেও আমরা লটারির মাধ্যমে ভর্তি হতে দেখেছি। তাহলে এই যে আন্দোলন, এত রক্তক্ষয়, এত শহীদের রক্তের যে মূল্য, এই মূল্যবোধ আমরা লক্ষণীয় পাচ্ছি না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ঠাকুরগাঁয়ে যারা শিক্ষিত তাদের, এটা হলো স্বল্প আয়ের জেলা, সেখান থেকে অনেক মেধাবী সৃষ্টি হয় যদিও, তবুও পড়ার জন্য তারা ঢাকায়, শুধু ঢাকায় বা রংপুর যেতে পারে না, খুব কম সংখ্যকই যায় এবং অধিকাংশ মেধাবীরা এখানে একসময় হারিয়ে যায়। কারণ ঠাকুরগাঁও সরকারি কলেজে যে অনার্স মাস্টার্স আছে সেখানে এত শিক্ষকের স্বল্পতা, যেখানে 7 জন থাকার কথা সেখানে 1 জন বা 2 জন আছেন, যার ফলে পড়ালেখার মান ঠাকুরগাঁয়ে মাধ্যমিক থেকে উচ্চ পর্যায়েও খুব খারাপ। আমাদের ঠাকুরগাঁওর সাধারণ মানুষের দল মত নির্বিশেষে একটা আবেদন ছিল, যেটা ঠাকুরগাঁও একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক এবং ঠাকুরগাঁওর পড়ালেখার মান উন্নত হোক, মেধার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হোক। সেটা হলো না কেন? হ্যাঁ, সেটা হলো না কেন, এটা আমাদের আবেদন। যে ঠাকুরগাঁয়ে মানুষের 24 পরবর্তী সরকারের কাছে আমাদের আবেদন, ঠাকুরগাঁও জনগণের পক্ষ থেকে, যে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার পরিবেশ ভালো মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জি, ধন্যবাদ। এই যে শিক্ষার বিষয়ে নানা ধরনের কথা উঠে আসলো, আপনার কি মনে হয় শিক্ষার কি কি সংকট আছে? শিক্ষার সংকট বলতে কি, যে আসলে আমাদের এই উত্তরাঞ্চলে এটা হচ্ছে মূলত হচ্ছে কৃষিভিত্তিক জেলা। আর এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং দেখা যাচ্ছে যে তারা একটা ভালো ভার্সিটি, যে একটা ভালো ভার্সিটি হলে ভালো জায়গায় পড়তে পারবে যারা ছাত্রছাত্রীরা আছে, সেটি কিন্তু এই ঠাকুরগাঁয়ে গড়ে ওঠেনি। এই যে সরকারি স্কুলগুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, এখানে শিক্ষার মান কেমন এবং শতভাগ উপস্থিতি হয় কিনা, অর্থাৎ শিশুরা যায় কিনা? এখানে যেগুলো স্কুল রয়েছে, এখানে অবশ্য একটা জিনিস কি, যে এটা হচ্ছে একটা গরিব অঞ্চল। দেখা যাচ্ছে যে এমন কিছু ফ্যামিলি আছে যে তারা অর্থের অভাবে ঠিকমতো তাদের বাচ্চার যে বই কিনে দিতে হবে, যে ব্যাগ কিনে দিতে হবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত এই অঞ্চলটাতে কমপ্লিট না। এখনও প্লাস্টিকের ব্যাগে বা চটের ব্যাগে করে এখানকার যারা বাচ্চারা আছে তারা স্কুলে যায়। এখন এইভাবে ভাগ্যের যে পরিবর্তন সেটি এতদিনও হয়নি এবং বলা হচ্ছে যে এই যে শিক্ষার যে ব্যবস্থাপনা, সেটি খুব দ্রুতই তারা এর সমাধান পেতে চান। আমরা কথা বলছিলাম উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের চাওয়া পাওয়া এবং না পাওয়ার গল্প শুনছিলাম। আমরা একটু যেতে চাই বরগুনায়। সহকর্মী সাইফুল মিরাজের তৈরি করা একটি রিপোর্ট রয়েছে, অর্থাৎ নবীন এবং প্রবীণ ভোটাররা সামনে নির্বাচনে কি ভাবছেন, এই তাদের ভোট ভাবনা নিয়ে সহকর্মী সাইফুল মিরাজের তৈরি করা একটি রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। প্রথমে আমি নির্বাচন দেখেছি 72-এ। তখন আমি শিশু ছিলাম। বাড়ির উঠানে বা আঙ্গিনায় স্লোগান দিয়েছি, আনন্দ ফুর্তি যেখানে জমায়েত হয়েছে সেগুলো দেখেছি। 96-এর পরে 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন ছিল, যেটা আমার জীবনের জন্য একটা উল্লেখযোগ্য। কেন্দ্রের ভিতরে আমি ছিলাম, ঠিক তখনই দেখলাম যে কেন্দ্রটি চারদিক থেকে ঘিরে ফেলেছে হাফ প্যান্ট পরা কিছু সন্ত্রাসীরা। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, তারা সেখানে ব্যালট বাক্সগুলো কুপিয়ে নষ্ট করলো, ব্যালট পেপারে আগুন দিল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এখন একটি সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখতে চান? আকাঙ্ক্ষা আমাদের অনেক, কিন্তু বর্তমান যে পরিবেশ, সেই পরিবেশে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা এটা নিয়ে আমাদের সংশয় আছে। আমরা চাই একটা নিরপেক্ষ নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, একটা ভালো নির্বাচন হোক, জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠিত হোক। যেন তেন একটা নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো সরকার গঠিত হয়, সেই সরকার 6 মাস বা 1 বছরের বেশি টিকবে না, আবার গণ আন্দোলনের মুখে পড়বে, আবার বিশৃঙ্খলা হবে এবং এমনও হতে পারে যে এই দেশটা একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আপনি নতুন ভোটার, ভোট দেবেন কিনা, কোন ধরনের প্রার্থীকে ভোট দিতে চান? আমার আনন্দটা অনেক বেশি, রোমাঞ্চ এবং দায়িত্ববোধে বলতে পারেন। আমি যেহেতু প্রথম ভোটার, প্রথম ব্যালটটা আমার হাতে পড়বে, সেহেতু আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সামনে যে সংসদ নির্বাচন, সেখানে সেই নির্বাচনটাকে আপনি কেমন প্রত্যাশা করেন? যিনি সৎ,
আত্মসংযমী বুদ্ধিমান তাকে আমি ভোট দিতে চাই, এবং যিনি মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী, যিনি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলে, এবং যারা নারীদের যে অধিকারটা আছে ওই অধিকার নিয়ে তারা সংসদে কথা বলবে। আমরা বরগুনার নবীন এবং প্রবীণ ভোটারদের ভোট ভাবনা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভাবনা কি সেটি উঠে আসলো। আমরা আবারও ফিরছি ঠাকুরগাঁয়ের মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম শিক্ষা নিয়ে। আমরা একটু স্বাস্থ্যের খবর জানতে চাই যে স্বাস্থ্যের কি অবস্থা, অর্থাৎ এখানকার মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই যে জেলায় নানা ধরনের সমস্যা আছে, বিভিন্ন সমস্যার কথা এখানকার মানুষ বলছিলেন, বিশেষ করে শিল্পায়ন, কাঙ্ক্ষিত যে কর্মসংস্থান সেটি হয়নি। স্বাস্থ্য ব্যবস্থার কি আছে আপনি একটু বলবেন যে কি পরিস্থিতি? ধন্যবাদ সময় টিভিকে। আমি ডাক্তার ইহসান, ডেন্টাল সার্জন, বর্ডারঘাট হাসপাতাল ঠাকুরগাঁও, এবং বর্তমান সভাপতি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি ঠাকুরগাঁও জেলা। আসলে আমাদের এখানে 250 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল রয়েছে, যেখানে পর্যাপ্ত ডাক্তারের অভাব, পর্যাপ্ত নার্সের অভাব এবং জনবলের অভাব। এই যে 250 শয্যা বিশিষ্ট জেলায় যে হাসপাতাল আছে এটি পর্যাপ্ত কিনা? এটা কখনোই পর্যাপ্ত নয়, কারণ আমাদের এখানে ঠাকুরগাঁও জেলার পাশে পঞ্চগড় জেলা আছে, দিনাজপুর এবং নীলফামারী, তারপর হচ্ছে আরও কয়েকটা থানা আমাদের সাথে জড়িত আছে। প্রায় 40 লক্ষ লোকের এই আনাগোনা চলে এখানকার 40 লক্ষর মাঝখান থেকে যে রোগীগুলো আসে সেগুলো ঠাকুরের উপরে ডিপেন্ডেন্ট। আর আরেকটা কথা হচ্ছে, একটা জেলায় আপনার সরকারিভাবে নিয়ম হচ্ছে 2 বছর থাকার কথা একটা ডাক্তারের, সেদিকে দেখা যাচ্ছে যে কোনো ডক্টর 7 বছর, 8 বছর, 10 বছর এবং কি সর্বোচ্চ 15 বছর পর্যন্ত রয়ে গেছে এখানে। তো সে যেটা করেন সেটা হচ্ছে তার নিজস্ব প্র্যাকটিসের প্রতি একটা ব্যস্ততা থাকে, সে কারণে সে নির্দিষ্ট সময় বাদ দিয়ে অন্য কোনো সময় এটাতে হাসপাতালে আসেন না। আরেকটা হচ্ছে যে আমাদের ঠাকুরগাঁও জেলায় কিছু আপনার ক্লিনিক গড়ে উঠেছে, ক্লিনিকগুলোও এরকম একটা অবস্থা যে নির্দিষ্ট জায়গায় ডাক্তাররা যাবেন, অন্য কোনো ক্লিনিকে যাবেন না। এটা একটা বড় সমস্যা। এই যে অব্যবস্থাপনা, যে চিকিৎসকরা তারা থাকতে চান না, এই বিষয়ে সরকার যে সংস্থাগুলো রয়েছে, স্বাস্থ্য বিভাগ রয়েছে, তারা এই বিষয়গুলো তদারকি করেন কিনা, আপনাদের চোখে পড়ে কিনা? আমার যেটা মনে হয় এখান থেকে, যেটা হচ্ছে যে দলীয়করণের যে একটা ব্যাপার ছিল, সেই ব্যাপারটা অনেক বেশি প্রভাব খাটায়। থাকতে চায় না সেটা না, ব্যাপারটা হচ্ছে যারা এখানে অবস্থান করতেছে ঠাকুরগাঁয়ে, তারা এখান থেকে সরতে চায় না। অন্যান্য ডিপার্টমেন্টে যে আসবে, যেমন এই 40 লক্ষ লোকের বসবাসের মাঝখানে আমাদের ঠাকুরগাঁও জেলায় কিন্তু একটা আইসিইউ ব্যবস্থা নেই। শুধুমাত্র আমাদের বিজিবিতে 4টা বেড আছে আইসিইউ এর, আর গোটা ঠাকুরগাঁও জেলায় কোনো আইসিইউ এর ব্যবস্থা নেই, সিসিইউ এর ব্যবস্থা নেই। তাহলে মুমূর্ষু রোগী কোথায় যায়? মুমূর্ষু রোগী যেতে আমাদের আসলে ম্যাক্সিমাম যে ঘটনাগুলো ঘটে থাকে, রংপুর বা দিনাজপুরে যেতে অর্ধেক রাস্তাতেই তাদের জীবনটা চলে যায় আর কি। যেহেতু আমাদের এখানে হাতে গোনা কিছু এয়ার অ্যাম্বুলেন্স আসে ঢাকা থেকে, কিছু লোকজন ঢাকায় চলে যায়, আর ঢাকায় যেতে যে সময়টা লাগে সেই দিক থেকে দেখতে গেলে রংপুরে যেতে একই সময় লাগে। এই যে দূরত্ব, কথা বলছিলাম স্বাস্থ্য ব্যবস্থার যে রুগ্ন অবস্থা সেটি নিয়ে, আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। চাচা মিয়া, এই যে সরকারি হাসপাতালে কি চিকিৎসা পাওয়া যায় গেলে? না, আমার অসুখ আমি বলতে পারবো না। কি অবস্থা স্বাস্থ্য ব্যবস্থার? আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি? চিকিৎসা ঠিক মতো পান আপনারা? চিকিৎসা পাই কোনো রকম আর কি, সদর গেলে পাওয়া যায়। সদর যেতে কতক্ষণ সময় লাগে আপনাদের এখান থেকে? 20 মিনিট, 20-30 মিনিট লাগে। জি, আমরা একটু ভেতরে যেতে চাই, অর্থাৎ চায়ের দোকানের যে চায়ের আড্ডা চলছে, আমরা একটু কথা বলতে চাই কয়েকজনের সাথে। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আপনারা কি মনে হয়? সরকারি হাসপাতাল বা বেসরকারি যে ক্লিনিকগুলো আছে সেগুলোতে ঠিকমতো চিকিৎসা পান আপনারা? সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা? চিকিৎসা পাই। সেটা কি পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়? চিকিৎসা পাওয়া যায়। আপনারা যান? যাই। যারা অনেক অসুস্থ মুমূর্ষু রোগী যারা, তাদের কি অবস্থা হয়? তাদেরও চিকিৎসা হয় ওইখানে। অনেকে বলছেন ঢাকায় যেতে হয়, বা ঢাকায় যে যাওয়ার যে ব্যবস্থা, ওই ঢাকা বা দিনাজপুর, রংপুর ওই দিক যেতে হয়। ডাক্তারকে পান আপনারা? পাই। জি, ধন্যবাদ। সামনে যে নির্বাচনে আপনাদের আশা কি? কেমন সরকার পেতে চান আপনারা? আমরা একটা সুস্থ ভালো নির্বাচন চাই, ভালো সরকার চাই, দেশ যেন ভালো মতন চলে।
আমরা ওইটা চাই। জি, দেশ যেন ভালো মতো চলে, সবারই কিন্তু আশা যে দেশ যেন ভালো মতো চলে, সেই বিষয়ে তারা বারবার করে এই কথায় আসলে বলার চেষ্টা করছেন। আমরা কথা বলতে চাই, এই যে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে বিষয়, অর্থাৎ তারা মানুষ বলছেন যে স্বাস্থ্য, শিক্ষার যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তারা বারবার করে তারা বলছেন যে এগুলো যেন ব্যবস্থার উন্নয়ন করা হয়। মাদকের একটি অভিযোগ এখানে এসেছে, যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে। এই যে আপনাদের এখানে সীমান্তবর্তী যে উপজেলা রয়েছে প্রায় 4টি, এখানে মাদকের অনেকে অভিযোগ আসছে, আপনাদের অবস্থা কি মাদক নিয়ে? মাদক আছে, মাদক এলাকাতে মাদক চলে। পুলিশ প্রশাসন কি এটি দেখে না? হ্যাঁ দেখে, আসামি ধরে নিয়ে যায় আবার ছাড়ে দেয়, এই আর কি। এছাড়া আর অভিজ্ঞতা কি আছে আপনাদের? এই যে মাদক নিয়ে কথা বলা হচ্ছে, অভিযোগ আসছে যে মাদক ছড়িয়ে পড়েছে, এইটি আপনাদের আসলে অভিজ্ঞতা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক আসলে ঠাকুরগাঁ সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আমাদের জানেন ঠাকুরগাঁ চারপাশে আমাদের এই পাশে একটা রুহিয়া থেকে বালিয়াডাঙ্গি হরিপুর দিয়ে যে বর্ডার এলাকাগুলো আছে, সেই বর্ডার এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদক আসে। তাই আমাদের উচিত আমাদের যে বর্ডার বিজিবি ভাইয়েরা আছে এবং বিজিবি ভাইয়ের সাথে তার পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের থানাগুলো আছে, থানাগুলাকে একটু কঠোর এবং বিশেষ নিরাপত্তা দিয়ে যাতে মাদকগুলা যে আসা যাওয়া করে সেটার বিষয়ে একটু অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার। আর ঠাকুরগাঁর উন্নয়নের ক্ষেত্রে আমাদের আগে ভাবতে হবে আমাদের মাঝে যাদের, আমরা যখন পড়তে বসি স্যাররা বলে যে পড়াতে মনোযোগ দাও, তেমনই আমাদের দেশে যারা কাজ করবে তাদের বাংলাদেশের প্রতি ভালোবাসাটা আগে থাকতে হবে। যদি আমার দেশের প্রতি ভালোবাসা না থাকে, আমার যদি দিল্লির প্রতি ভালোবাসা থাকে, আবার কিছু সংখ্যক মানুষের যদি পিন্ডির প্রতি ভালোবাসা থাকে, তাহলে ঠাকুরগাঁ জাতির বাংলাদেশ জাতির জন্য উন্নয়ন সম্ভব না। ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের প্রতি ভালোবাসতে হবে, সব দেশের সাথেই সম্পর্ক ভালো থাকবে, কিন্তু বাংলাদেশের সাথে বাংলাদেশপন্থী হতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে। আমরা আমার হাতের ডানে একটু যেতে চাই। এই যে মাদকের বিষয় উঠে আসছে যে 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা সীমান্তবর্তী, পাশাপাশি মাদক ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ আসছে। আপনার কি মনে হয় কেন এটি আসলে রোধ করা যাচ্ছে না? ধন্যবাদ সময় টিভিকে। পৌষের এই হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে এই চমৎকার একটা আয়োজন করেছেন, অবশ্যই প্রশংসার দাবিদার। আসলে প্রথমে আমি একটা আমাদের দাবি বা আবদারের কথা বলি। বাংলাদেশের বিভিন্ন জেলায় চিফ জুডিশিয়াল বিল্ডিং হয়ে গেছে, সরকার পরিবর্তন হচ্ছে, নেতা পরিবর্তন হচ্ছে, আশ্বাস পাচ্ছি, কিন্তু ঠাকুরগাঁয় কিন্তু চিফ জুডিশিয়াল বিল্ডিং এখন পর্যন্ত হলো না। একটি ভালো বিচার ব্যবস্থার জন্য একটা ভালো কিন্তু অবকাঠামো দরকার। অবকাঠামো যদি ভালো না থাকে, বিচারের এনভায়রনমেন্ট কিন্তু যেভাবে আমরা চাই সেভাবে না পাওয়ারই কথা। নিঃসন্দেহে সামনে যিনি জনপ্রতিনিধি আসবেন এই বিষয়টি তিনি খেয়াল করবেন। মাদক নিয়ে শুনতে যাচ্ছে আপনার কাছে। সমাজের বিস্ফোরা, মাদক হচ্ছে সমাজের বিস্ফোরা। আমাদের যে 6টি থানা আছে, সে 6টি থানাতেই মাদকের সয়লাভ। আসলে ইন্ডিয়া থেকে ফেন্সিডিল, অন্যান্য বার্মা থেকে আসছে ইয়াবা, আমরা জানি ইন্ডিয়া থেকে আসছে ফেন্সিডিল। আসলে এই মাদক নির্মূলের জন্য সর্বোপরি কিন্তু দুই দেশের সীমান্ত রক্ষী যারা আছে এদের কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে হবে। তো এদেশে মানে পার্শ্ববর্তী দেশের সাথে এই বিষয়ে অন্তত সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যে মাদক যেন এক দেশ থেকে আরেক দেশে অন্তত ইনভলভ হতে না পারে। জি, ধন্যবাদ। সীমান্তবর্তী যে জেলা রয়েছে সেই জেলার কারণে নানা ধরনের মাদক ছড়িয়ে পড়ছে বলে আমরা আরও একজন আইনজীবী আছেন, তার কাছে যেতে চাই। পুলিশ প্রশাসন, এই যে 5 আগস্ট পরবর্তী যে পুলিশ প্রশাসন, সেটি আসলে মাদক নির্মূলে তারা কেমন ভূমিকা রাখছে, আপনার অভিজ্ঞতা কি বলে?
মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের ভূমিকা যথেষ্ট রয়েছে। মূল কারণটা হচ্ছে মাদকের যে সয়লাভ, সেটা হচ্ছে এই এলাকার মানুষের কর্মসংস্থান নাই, শিক্ষার প্রতিষ্ঠান নাই। এই হতাশাগ্রস্ত জায়গা থেকে এই এলাকার মানুষ মাদক আসক্ত হয়ে যাচ্ছে। কর্মসংস্থান এবং শিক্ষা প্রতিষ্ঠান, ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে এই যে হতাশা, সেই হতাশাগ্রস্ত হয়ে মানুষ কিন্তু মাদক আসক্ত হয়ে যাচ্ছে। মূলত যদি কর্মসংস্থান থাকতো, ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকতো, মানুষ কর্মের মধ্যে ব্যস্ত থাকতো, কাজের মধ্যে ব্যস্ত থাকতো, পড়ালেখার একটা কম্পিটিশন থাকতো, একটা বিশ্ববিদ্যালয় থাকলে মানুষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে আগ্রহ, যে কম্পিটিশন তৈরি হতো, তখন কিন্তু আর মাদক কিন্তু সেভাবে আক্রান্ত করতে পারতো না এই এলাকার মানুষকে। জি, বেশ অনেকগুলো বিষয় চলে এসেছে। ঠাকুরগাঁও যে বাসিন্দারা রয়েছেন ঠাকুরগাঁও জেলার এই 3টি সংসদীয় আসনে তারা আশায় বুক বাঁধছেন। আমরা একটু যোগাযোগ খাতের কথা শুনতে চাই। এখানে বেশ কয়েকজন বসে আছেন। আপনাদের সড়ক যোগাযোগের কি অবস্থা? অনেক সময় বলা হচ্ছে যে এই যে গ্রামেগঞ্জের ভেতরের যে রাস্তাগুলো সেগুলো এখনো কাঁচা রয়েছে, এতদিনও সেগুলো হলো না কেন? এছাড়া আর কি কি সমস্যা আছে সড়ক যোগাযোগ নিয়ে? ধন্যবাদ সময় টিভিকে যে প্রান্তিক পর্যায়ে যে মানুষের আজকের এই কথা শোনার জন্য। আসলে আমাদের উত্তরের জেলা ঠাকুরগাঁও জেলা, এটি একটি অবহেলিত জেলা। এই জেলা আপনার যে রাস্তাঘাট একেবারেই খুবই কম, এবং 17টি বছরে আপনার রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি, এবং যেসব রাস্তাঘাট হয়েছে সেগুলো একবারে ভঙ্গুর অবস্থা। অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আসলে এগুলো অতি দ্রুত সংস্কার প্রয়োজন, এবং আমাদের এই জেলার বিশেষ করে যাতায়াতের যে অবস্থা খুবই বাজে অবস্থা। তা আমরা আশা করি যে আগামী সংসদ নির্বাচন যারা আসবেন তারা অবশ্যই যোগাযোগ ব্যবস্থার প্রতি নজর দিবেন, এবং পাশাপাশি আমাদের এই জেলায় মাদকের একটা ভয়াবহ আছে, সেই মাদক নিয়ে প্রশাসন যাতে কাজ করে সে বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। পাশাপাশি আমাদের এই জেলাতে আপনার অনলাইন ক্যাসিনো যে আছে, সেই ক্যাসিনোর বিষয়টা একটা সয়লাভ হয়ে গেছে। সেই বিষয়ে যদি প্রশাসন যদি তৎপর হয় তাহলে এটাও কিন্তু অনেকটা কমে আসবে। জি, ধন্যবাদ। এখানে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে এবং চায়ের আড্ডা যে সেই আড্ডায় কিন্তু জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা। আমরা এমনই একটি দোকানে যেতে চাই। এখানে বেশ বলা যায় সবাই গরম গরম চা খাচ্ছেন এই পৌষের শীতে। এই যে আপনাদের যোগাযোগের ক্ষেত্রে সড়ক যে ব্যবস্থাপনা, গ্রামেগঞ্জে সড়ক, এগুলো আপনাদের কি অবস্থা? সামনে নির্বাচন নিয়ে আপনাদের চাওয়া পাওয়াটা কি? চাওয়া পাওয়া আমাদের যে আমাদের এলাকার কাজ করবে, যে রাস্তাঘাটের কাজ করবে তাকে আমরা চাই। আর রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, বিগত আমলে ওইভাবে কোনো কাজ হয়নি। আপনারা দেখতেছেন এই বাজারে আসার সময় যে রাস্তা ছিল, এই রাস্তা অনেক পুরানো একটা হাট, এই বাজার একটা অনেক পুরানো এই সরকারি হাট, অথচ এটা কোনো পাকা হয়নি। এটা কোনো আপনার অভিজ্ঞতা কি সড়ক ব্যবস্থাপনার ক্ষেত্রে? আমি যেটা বলতে চাই, সড়ক ব্যবস্থাপনার একমাত্র একটা লোকই আছে আমাদেরকে এই দিক নির্দেশনা। আমরা এই যে সামনে যে গ্রামে গঞ্জে যে সড়ক, এই সড়ক আপনারা উন্নয়ন চান কিনা সামনে নির্বাচনে? অবশ্যই আমরা উন্নয়ন চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে তারা যে আশায় বুক বাঁধছেন, এবং তারা বলছেন যে বিশেষ করে সড়ক যোগাযোগ সহ মাদক, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছিলেন, এবং তারা আশায় বুক বাঁধছেন যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে এই সমস্যাগুলো তারা সমাধান করতে চান। আমরা কয়েকজনের সাথে কথা বলতে চাই। এখানে একজন নারী বসে আছেন, আমরা একটু কথা বলতে চাই নারীদের কর্মসংস্থানের বিষয়ে আপনার অভিজ্ঞতা কি, এবং এই যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে আপনার আসলে অভিজ্ঞতা কি? কোনো সংকট আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা তো অবশ্যই আছে। তা এখানে সমস্যা হচ্ছে নারীরা সবসময় অবহেলিত থাকে। তা আমি কিছুদিন আগে খবরে শুনলাম 31 দফায় আছে যে তারেক জিয়া মহিলাদের জন্য একটা বলছে যে উনি মহিলাদের জন্য একটা ফ্যামিলি ভাতা দিবে। এই যে আপনাদের চলাফেরার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হয় কিনা সেই বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে কিনা, বা কি অবস্থা এই যে আপনাদের এই জেলায় নারীদের চলাফেরার ক্ষেত্রে নিরাপত্তার কি অবস্থা? নিরাপত্তা তো অবশ্যই কম আছে, নিরাপত্তা আমাদের অবশ্যই লাগবে। তারপরে মানে রাস্তাঘাটের আমাদের এই যে আমি আসলাম, অনেক রাস্তাটা মানে আস্তে আস্তে অনেক কষ্ট হয়েছে আমার। এই রাস্তাগুলো যেন আমাদের সামনে যেন ঠিক হয়, আর আমরা ভোট দিব। অবশ্যই সামনে মানুষ ভোট দেওয়ার জন্য মুখে আছেন, সবাই ভোট দেওয়ার কথা বলছেন। আমরা আমার সহকর্মী জিয়াউর রহমান বকুলের কাছে আবার একটু যেতে চাই। যে মাদক নিয়ে নানা ধরনের কথা উঠে আসছে, অভিযোগ আসছে, মাদকের সয়লাভ হয়ে গেছে বলে এখানকার মানুষ অভিযোগ করছেন। এই যে সীমান্তবর্তী জেলা, নানা ধরনের অভিযোগও আছে, আসলে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার 5টি উপজেলা, 5টি উপজেলার মধ্যে 4টি কিন্তু সীমান্তবর্তী উপজেলা। সেই যে বিষয়টা হচ্ছে যে ভারতের যেমন রাস্তা আছে সীমান্তের একদম কাঁটাতার সংলগ্ন
যে সড়ক আছে এবং একটা নিরাপত্তার বিষয় আছে। বাংলাদেশের কিন্তু যেই সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকায় কোনো রকম সড়ক কিন্তু এখনও পর্যন্ত নির্মাণ হয়নি। সে কারণে অবাধে কিন্তু মাদক ঢুকছে, এবং কারা এটি করছে সেটি স্থানীয়ভাবে বলছে যারা প্রভাবশালী, আধিপত্য বিস্তার করে, তারাই, তাদের যোগসাজশে কিন্তু মাদকগুলো ঢুকছে। আমরা এটিও লক্ষ্য করছি যে মাদকের বেশ কিছু স্পট রয়েছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণে স্পট থাকলেও প্রশাসন জানার পরেও ওই ব্যবসায়ীদেরকে ধরছে না। ধরছে কাকে? একজন মাদক যারা সেবন করে তাকে নিয়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, আবার দুদিন পরে ছেড়ে দিচ্ছে। এই যে ধরছে না, তাহলে দায়টা আসলে কার? কেন ধরছে না? না, এই জায়গাটি হচ্ছে যে যারা জনপ্রতিনিধি তাদেরকে আরও কঠোর নির্দেশনা দিতে হবে প্রশাসনকে। তারা যদি দেয় এবং প্রশাসন যদি কাজ করে ভালোভাবে, তাহলে সেই জায়গায় মাদক মুক্ত করা সহজ হবে, এবং মানুষকে সচেতন করা এবং শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সব মিলিয়ে যদি একটি পরিবেশ সৃষ্টি হয়, তাহলে মাদক নির্মূল হবে বলে সবাই বলছেন। জি, ধন্যবাদ বকুল। এখানকার বরাবর একটি কথা উঠে আসছে যে জেলায় যে নানা ধরনের কর্মসংস্থানের অভাব, মানুষ বেকার বসে আছেন, অর্থাৎ অলস বসে আছেন, যে অলস সময় কাটানোর সময় অনেকে মাদক গ্রহণ করছেন, পাশাপাশি জনপ্রতিনিধিদের কঠোর হওয়া। আমরা আরও একজন আইনজীবী রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। এই যে সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলোর কথা উঠে আসলো, এগুলো আসলে পুলিশ প্রশাসন, তাদের কি কোনো নিষ্ক্রিয়তা আছে? আসলে সেভাবে বলা যাবে না, নিষ্ক্রিয়তার কথা বলা যাবে না। আসলে আমরা নিজেদের অবস্থান থেকে সবাই যদি ভালো থাকার চেষ্টা করি, তাহলে কিন্তু মাদকটা অনেকটাই কমে আসবে। এখানে আমার সন্তানের ভালো দেখার দায়িত্ব যেমন আমার, আপনার সন্তানের কার সাথে মিশছে, কি করছে সে, এগুলো দেখার দায়িত্ব কিন্তু আমার। পাশাপাশি মাদকের যে স্পটগুলো রয়েছে সেগুলো তো চিহ্নিত, তাহলে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না এগুলো? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এটা বলা যাবে না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, আসামি ধরছে, জামিন হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমি বলি, মাদক হচ্ছে, যারা মাদক বিজনেস করে, এটাই হচ্ছে ওয়ান ওয়ে রুট। ইটস ইজি টু ইন বাট ডিফিকাল্ট টু আউট। এটা কিন্তু একটা ব্যক্তি যখন মাদক সেবন শুরু করে বা মাদকের ব্যবসা শুরু করে, সেখান থেকে কিন্তু বের হয়ে আসার কিন্তু সম্ভাবনা অত্যন্ত সীমিত। এই সমাজ কিন্তু তাকে সেভাবে ভালোভাবে মেনে নিতে পারে না। তাই আমি বলবো দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার নিঃসন্দেহে। দৃষ্টিভঙ্গি সহ জনসাধারণের যে সচেতনতা, সেটি যেমন প্রয়োজন, প্রশাসনিক যে কঠোরতা সেটিও প্রয়োজন। যারা জনপ্রতিনিধি আসবেন, এই যে বিভিন্ন বিষয়গুলো জেলার উঠে আসলো, বিশেষ করে কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন বিষয় উঠে আসলো, সেই বিষয়গুলো তারা নজর দেবেন বলে এখানকার মানুষ আশায় বুক বাঁধছেন। এবং যে সামনে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি নিয়েও তারা আশায় বুক বাঁধছেন। এই ছিল আজকের নির্বাচনে পথ চলা অনুষ্ঠানের ঠাকুরগাঁও জেলার মানুষের আশা আকাঙ্ক্ষার গল্প। আমরা আগামীকাল উত্তরের কোনো একটি জেলায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।